ভাইব্রেশনটা জেনারেট করছে এই টিম্প্যানিক মেমব্রেন। সেই জেনারেশন বা ভাইব্রেশনটাই যদি প্রডিউস করতে না পারে তাহলে কিন্তু আমরা ঠিক মতন শুনতে পারবো না, অর্থাৎ আমাদের কন্ডাকটিভ টাইপ হিয়ারিং লস হবে। দেখুন এই যে তিনজন খ্যাতিমান ক্রিকেট খেলোয়াড় রমন লাম্বা, ফিলিপ হিউজ, ইফতেখার আহমেদ, এই খেলতে যে তাদের ভাগ্যের কি নির্মম পরিহাস, তারা কিন্তু আমাদের মাঝে আর নেই। রমন লাম্বা নর্মালি শর্ট মিডিউকেটে ফিল্ডিং করছিল। আচ্ছা, সেখান থেকে হঠাৎ করে জেম বাই, একজন আমাদের ন্যাশনাল বোলার ছিলেন, লেফট আর্ম স্পিনার, উনি খুব স্লো বল করতেন। তো উনি বোলিং করছিলেন, ব্যাটিংয়ে ছিলেন মেহরাব হোসেন অপি এবং উইকেট কিপিংয়ে ছিলেন খালেদ মাসুদ পাইলট ভাই ছিলেন। তার ফুটবলের আঘাতে তার কানের পর্দাটাই ফেটে গিয়েছে। কোন কানে আঘাতটা পেয়েছিলে? আমি বাম কানে আঘাতটা পেয়েছি। দর্শক, খেলাধুলা করতে কে না পছন্দ করে? আমাদের দৈনন্দিন জীবনের বিনোদনের একটি বড় উৎস কিন্তু এই খেলাধুলা। কিন্তু খেলতে গিয়ে যদি আপনার জীবনে হঠাৎ বিপদ চলে আসে তাহলে কেমন হতে পারে? 22 বছরের মেধাবী যুবক ওমর ঈদের ছুটিতে গ্রামে ফুটবল খেলতে গিয়েছিলেন। এরপর তিনি কানে আঘাতপ্রাপ্ত হন। কানে আঘাত পাওয়ার পর তার আসলে কি সমস্যা হয়েছিল এবং সমাধান কি পেয়েছিলেন কিনা তাই নিয়ে আজকে কথা বলবো। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি জিটিভি আয়োজিত ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেড প্রেজেন্টস লেটস টক উইথ ডক্টর বাসুদেব হেলথ শোতে। কথা বলবো কানে আঘাতজনিত সমস্যা এবং সমাধান নিয়ে। সাথে আছি আমি ডক্টর মারজান। দর্শক, আমাদের আজকের বিষয় নিয়ে আলোচনা করবার জন্য গেস্ট এক্সপার্ট হিসেবে আছেন ডাক্তার বাসুদেব কুমার সাহা, নাক কান গলা রোগ বিশেষজ্ঞ এবং হেড নেক সার্জন, সিনিয়র কনসালটেন্ট, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজারবাগ ঢাকা, চিফ কনসালটেন্ট ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেড। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত আজকের আয়োজনে। কেমন আছেন? ডক্টর মারজান, আমি ভালো আছি। থ্যাংক ইউ ভেরি মাচ টু ইনভাইট মি ইন দিস শো। অসংখ্য ধন্যবাদ স্যার। এবং দর্শক, আমাদের বিশেষ অতিথির আসনে আজকে আছেন বাংলাদেশের সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার এবং বিসিবির নির্বাচক হান্নান সরকার। হান্নান ভাই, কেমন আছেন? আপনাকে আজকে আমাদের মাঝে পেয়ে খুবই ভালো লাগছে আমার। নিশ্চয়ই ভালো আছেন? আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। আসলে খুবই ভালো লাগছে যে এই ধরনের একটা প্রোগ্রামে আসতে পেরে। বেসিক্যালি তো সবসময় ক্রিকেট নিয়েই কথা হয়, ক্রিকেটের শোগুলোতেই যাওয়া হয়, বাট এমন একটা শোতে আজকে এসেছি যেটা মনে হচ্ছে আমি নতুনভাবে অনেক কিছু জানতে পারবো। নিশ্চিতভাবে আমাদের ডাক্তার সাহেব আমাদেরকে অনেক কিছু ইনফরমেশন দিবেন। শো তো শুরু হবে, তার আগে একটু জানতে চাই যে আপনার এই সুন্দর ত্বক, এই সুন্দর ফিটনেসের রহস্যটা কি আসলে? সেই শুরুতে যেমন দেখেছি, আজকে সরাসরি দেখলাম সেই একই রকম। ডক্টর মারজান, তুমি কি আমার সাথে একমত? অবশ্যই স্যার, এতে কোনো সন্দেহ নেই। আমরা কিন্তু গল্পে গল্পে তার ফিটনেস সম্পর্কে জানবো। নিশ্চয়ই স্যার, ফ্রিতে কিছু টিপস নিয়ে নেব। থ্যাংক ইউ স্যার। আমি শুরুতে আমাদের একজন সম্মানিত রোগীর কথা বলছিলাম যিনি খেলতে গিয়ে কানে আঘাত পেয়েছিলেন। স্যার, আপনার কাছে আমি আসলে জানতে চাই কানে আসলে কিভাবে একজন মানুষ আঘাত পেতে পারে আর কি ধরনের বিপজ্জনক বা সমস্যা হতে পারে? অনেক অনেক ধন্যবাদ ডক্টর মারজান একটা যুগোপযোগী টপিক্সকে নির্ধারণ করার জন্য এবং এই শোতে রিলেভেন্ট যে ব্যক্তিত্বদেরকে ইনভাইট করার জন্য। কারণ আমি আজকে একটি বিষয় জানাতে চাই হান্নান ভাই, যে আপনারা যারা ক্রিকেটার আছেন, যারা ফুটবল খেলোয়াড় রয়েছেন বা অন্যান্য খেলার সাথে যারা জড়িত, তাদের কিন্তু অনেক ঝুঁকি থাকে। তার মধ্যে একটি অন্যতম প্রধান ঝুঁকি হচ্ছে এই কান নষ্ট হয়ে যাওয়া, শ্রবণ ক্ষমতা হারিয়ে ফেলা। মূলত কান হচ্ছে আমাদের মানবদেহের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্গান। তো সেই অর্গানটা আমাদের শ্রবণ ক্ষমতাটাকে মেনটেন করছে। আমরা যে শুনছি সুন্দর পৃথিবীর আওয়াজ, এটার জন্য কিন্তু কান আমাদেরকে হেল্প করছে। এবং কানের একটি পার্ট হচ্ছে কানের পর্দা, ইয়ার ড্রাম। এই পর্দা কিন্তু বিভিন্ন কারণে আঘাতপ্রাপ্ত হয়ে নষ্ট হয়ে যেতে পারে। তার মধ্যে একটি হচ্ছে ফিজিক্যাল অ্যাসল্ট, ঠিক আছে? অর্থাৎ কেউ একটু রেগে গেল, হঠাৎ করে রাগটাকে সংবরণ করতে পারলো না, একটা জোরে থাপ্পড় মারলো তো মারলো, একদম কান বরাবর মারলো। বলে যে এক থাপ্পড় দিয়ে তোর কানের তালা ফাটিয়ে দিব। এই তালা ফাটানো বলতে বোঝাচ্ছে কিন্তু কানের পর্দা ফাটানো। এবং সত্যি সত্যি কিন্তু কানে যদি জোরে আঘাত করা হয় বা থাপ্পড় দেওয়া হয়, কানের পর্দাটা ফেটে যেতে পারে। এটি একটি কারণ, কানের পর্দা ফেটে যেতে পারে। এরপর কি, যে আমি একটি অ্যাক্সিডেন্ট হতে পারে, একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো, কোনো কিছুর উপর পিষ্টে গেলাম, জোরে একটি আঘাতে আমার কানের পর্দা রাপচার হয়ে যেতে পারে। এরপর হচ্ছে যে সাউন্ড ট্রমা, গ্রেনেড হামলা হলো হঠাৎ করে, দেখবেন যে অতিরিক্ত মাত্রার শব্দ আমাদের পর্দা নিতে পারে না। পর্দার কিন্তু একটি নিজস্ব ক্ষমতা আছে। তো যদি অতিরিক্ত মাত্রার কোনো সাউন্ড যায়, সেই সাউন্ডে কিন্তু পর্দাটা ফেটে যেতে পারে। এটাকে বলা হচ্ছে সাউন্ড ট্রমা। এরপর হচ্ছে ব্যারো ট্রমা। যারা নদীর গভীরে কাজ করে, সমুদ্রের তলদেশে কাজ করে, যদি পর্যাপ্ত প্রোটেকশন না থাকে, এই যে তলদেশে যে একটি বাতাসের যে চাপ, এই চাপটা অতিরিক্ত হওয়ার কারণে পর্দাটা ফেটে যেতে পারে। এরপর কেউ এয়ার জার্নি করলো, অনেকে দেখবেন, আপনারা যেহেতু আন্তর্জাতিক ক্রিকেট খেলোয়াড়, আপনারা বিভিন্ন সময় বিভিন্ন দেশে যান, দেখবেন যে বিমানে উঠলে এবং নামার সময় কানের মধ্যে কিছু ট্রাবল
আপনি ফেস করতে পারেন। কানটা আটকে যাচ্ছে, ভারী ভারী লাগছে, তালা লেগে যাচ্ছে, বলে যে তালা লেগে যাচ্ছে, হাটকালি লেগে যাচ্ছে, এটা গ্রামের ভাষায় বলে আমার কাছে রোগীরা, যে স্যার আমি যখন বিমান থেকে নামি অথবা উপরে যাই তখন আমার হাটকালি মেরে যায়, কানটা আটকে যায়, কানের মধ্যে ভারী ভারী লাগে এবং ধাপা ধরে যাচ্ছে, এইভাবে বলে। তো এভাবে কিন্তু তখন পর্দার ক্ষতি হয়ে যেতে পারে, ইউস্টেশন টিউব ডিসফাংশনিং হয়ে যেতে পারে। তো এগুলো আসলে মূলত কানের ট্রমা। এবং যারা ক্রিকেটার, সরাসরি একটা বল হিট হলো তো হলো একদম কান বরাবর, সেখান থেকে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে, পর্দা ফেটে যেতে পারে। তুমি যেটি বললে যে যারা ফুটবল খেলোয়াড়, যে হঠাৎ করে তার বলটা লাগলো তো লাগলো একদম কান বরাবর লাগলো, এতে করে অতিরিক্ত মাত্রার আঘাতে কানের পর্দাটা ফেটে যেতে পারে। এভাবে যারা খেলোয়াড় তারাও ঝুঁকির মধ্যে রয়েছে এবং বিভিন্ন কারণে আঘাত, তারপর ট্রমা, অ্যাসল্ট, বিভিন্ন কারণে কিন্তু কানের পর্দা ফেটে যেতে পারে। আচ্ছা, আপনার এক্সপ্লেনেশন শুনে আমার একটা জিনিস মনে হচ্ছে, কানের পর্দা বারবার কিন্তু আলোচনায় এই পর্দাটাকে হাইলাইট করা হয়েছে। মানে আপনি কানের পর্দাটা ফেটে যেতে পারে, ওখানে ড্যামেজ হতে পারে, মানে কানের পর্দার বিষয়টা এটা কেমন বা কি, সেই জিনিসটা আমি এখন জানার আগ্রহ পোষণ করছি, যে আমার নিজে থেকে জানার আগ্রহ হচ্ছে আসলে। আপনাকে অবশ্যই আমরা কানের পর্দা দেখাবো এবং সেই সাথে আমাদের দর্শকরা দেখবে একটি চিত্রের মাধ্যমে। হান্নান ভাই, আপনার প্রশ্ন ছিল যে কানের পর্দা দেখতে কেমন এবং সেটা ফেটে গেলেই বা কি হয়। তো প্রিয় দর্শক, আপনারা একটু খেয়াল করুন, এটি একটি সুস্থ মানুষের কানের পর্দা। দেখতে অনেকটা এইরকম, একদম পাতলা একটি আবরণ এবং সেখানে একটি শ্যাডো খেয়াল করা যাচ্ছে, প্রমিনেন্সি। এটা কিন্তু একটি হাড় এবং এই হাড়টার নাম হচ্ছে ম্যালিয়াস। এবং আমরা যদি অটোস্কোপি করি তাহলে এখানে একটি লাইট দেখা যাচ্ছে, লাইট রিফ্লেক্স, তাই না? হ্যাঁ হান্নান ভাই, খেয়াল করেছেন? একটা লাইট রিফ্লেক্স কিন্তু পড়েছে। এটাকে আমরা মেডিকেলের ভাষায় বলছি কোন অফ লাইট। মূলত আমাদের কানের কিভাবে আমরা শুনি, আমরা কান যদি বাইরের থেকে এই অংশটা দেখলেও কানের 3টি পার্ট রয়েছে, বহির্কর্ণ, মধ্যকর্ণ এবং অন্তঃকর্ণ। বহির্কর্ণ হচ্ছে এই কানের যে অরিকল, এরপর একটি নল রয়েছে যেটাকে আমরা বলছি এক্সটার্নাল অডিটরি ক্যানেল, এবং নলের ঠিক নলটা এবং অন্তঃকর্ণের মাঝখানে একটি ব্যারিয়ার থাকে যেটির নাম হচ্ছে পর্দা বা টিম্প্যানিক মেমব্রেন, কানের পর্দা বা ইয়ার ড্রাম আমরা বলছি। এবং তার সাথে 3টি কানেক্টেড হাড় রয়েছে, একটি হচ্ছে ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস। এই যে আজকের যে আমাদের অনুষ্ঠানের নিবেদক ম্যালিয়াস, এটা কিন্তু এই হাড়ের নাম থেকেই এসেছে, ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল। কারণটা হচ্ছে এই ম্যালিয়াসের সাথে থাকে ইনকাস এবং তার সাথে থাকে স্টেপিস। পর্দায় সাউন্ডটি আসার সাথে সাথে পর্দাটা এভাবে কাঁপছে এবং সেই কম্পনটা হাড়ের মধ্য দিয়ে ট্রান্সমিট করে আমাদের অন্তঃকর্ণে নিয়ে যাচ্ছে এবং সেখানে থাকে ককলিয়া, সেটাকে স্টিমুলেট করলে একটি ইলেকট্রিক্যাল সিগন্যাল আসে, যেই সিগন্যালটা আলটিমেটলি চলে যাচ্ছে আমাদের ব্রেনের অডিটরি সেন্টারে। অডিটরি সেন্টারে যে সুইচ অন করার সাথে সাথে আমরা শুনছি। তাহলে দেখুন কতগুলো ধাপ পার হয়ে কিন্তু আমরা শুনছি এবং সেই শোনার একটি অন্যতম প্রধান ধাপ হচ্ছে পর্দা। ভাইব্রেশনটা জেনারেট করছে এই টিম্প্যানিক মেমব্রেন। সেই জেনারেশন বা ভাইব্রেশনটাই যদি প্রডিউস করতে না পারে তাহলে কিন্তু আমরা ঠিক মতন শুনতে পারবো না, অর্থাৎ আমাদের কন্ডাক্টিভ টাইপ হিয়ারিং লস হবে। এবং সেই পর্দাটাই যদি অতিরিক্ত মাত্রায় কোনো কারণে আঘাতপ্রাপ্ত হয় তাহলে কিন্তু ছিঁড়ে যেতে পারে, ফেটে যেতে পারে। এই যে খেয়াল করুন, একটি ঘটনা আমি দেখাচ্ছি, এটা কিন্তু আমার একজন পেশেন্টের কানের পর্দার চিত্র। তার সাথে তার পরিবারের একজনের কলহ বিবাদের একটা পর্যায়ে জোরে একটি থাপ্পড় মারে এবং থাপ্পড় মারার সাথে সাথে পর্দাটা এই যে ফেটে গিয়েছে। হান্নান ভাই কি খেয়াল করতে পেরেছেন? এই যে কানের এই জায়গাটা ফেটে গিয়েছে, হ্যাঁ, এবং এখান থেকে এই জায়গাটাও একটু চিড়ে গিয়েছে, একটু রক্তক্ষরণ হচ্ছে। পাশাপাশি এইটা একজন ক্রিকেটারের, সে সম্প্রতি খেলতে যে বিশাল একটি আঘাত পায় এবং আঘাতের পর তার কান দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল। আমি অটোএন্ডোস্কোপি করে দেখলাম যে তার ইয়ার ড্রামটা কিছুটা ল্যাসারেটেড ইনজুরি হয়েছে এবং সেখান থেকে তার পর্দার এই চিত্র দেখা গিয়েছে এবং এর ফলে সে তাৎক্ষণিকভাবে কিছুটা শ্রবণ ক্ষমতা হারিয়ে ফেলে, হ্যাঁ, এবং কান তীব্র ব্যথা অনুভব হয়, কানটা আটকা আটকা ভাব থাকে, মনে হয় কিছু একটা ভেতরে আটকে আছে। এটা হচ্ছে মূলত কানের পর্দার বাস্তব চিত্র এবং কানের পর্দা ফেটে গেলে, ছিঁড়ে গেলে বা নষ্ট হয়ে গেলে তার যে একটি চিত্র আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। 3 নম্বর যেটা আপনি বললেন একজন স্পোর্টসম্যানের, সেটা ক্রিকেটার হতে পারে বা যে কোনো স্পোর্টসের হতে পারে, এটাতে যেটা আমি দেখছি, এটাতে যেমন ফেটে গিয়েছে দেখা যাচ্ছে সেকেন্ড ছবিটাতে, বাট ওই ছবিটাতে কোনো ফাটা কিন্তু এভাবে দেখা যাচ্ছে না, বাট ব্লিডিংয়ের একটা মনে হচ্ছে যে ঘটনা ঘটেছে। হ্যাঁ, এটা ফাটে নাই, কিন্তু টিম্প্যানিক মেমব্রেনটা একদম কনজেস্টেড হয়ে গিয়েছে। কারণ হচ্ছে যে এখানে আঘাতের ফলে যে কোনো ট্রমার হলে পরেই ভাস্কুলারিটি বেড়ে যাবে, সেখানে
রক্ত সঞ্চালন বেড়ে যাবে এবং আলটিমেটলি কালারটা চেঞ্জ হবে। এবং এটা যদি তাৎক্ষণিক ট্রিটমেন্ট না করা হয় আস্তে আস্তে কিন্তু এই পর্দাটা নষ্ট হয়ে যেতে পারে। তাহলে তো যা দেখা যাচ্ছে আসলে স্বাভাবিক লাইফের তো অ্যাক্সিডেন্ট হতেই পারে, যেটা আমরা দেখলাম একটা থাপ্পড়ের মাধ্যমে হতে পারে। সেখান থেকে তাহলে তো আমাদের স্পোর্টসম্যানদের জন্য আসলে অনেক ঝুঁকি, এটা মানে খুবই রিস্কি একটা বিষয়। শুধু স্বাভাবিকভাবে শোনা না, এটা লাইফেরও একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তো আমার মনে হয় যে এই বিষয়টা খুবই সতর্কের সঙ্গে আমাদের দেখাশোনা করা দরকার, এবং আপনি নিশ্চিতভাবে এই ব্যাপারে কিছু গাইডলাইনও দিতে পারবেন আমাদের। ডেফিনেটলি। আপনি যেহেতু ক্রিকেটার, স্বনামধন্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রিকেটার, আপনি নিশ্চয়ই জানেন যে এই আপনাদের ক্রিকেটারদের মধ্যে কয়েকজন কিন্তু আমাদের এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন শুধুমাত্র আঘাতের কারণে। আমি যদি এই মুহূর্তে একটু স্মরণ করি তাদের নাম, একটি ছবির মাধ্যমে আমি একটু দেখানোর চেষ্টা করছি এবং আমি তাদের আত্মার শান্তি কামনা করে আলোচনাটা শুরু করতে যাচ্ছি। দেখুন, এই যে তিনজন খ্যাতিমান ক্রিকেট খেলোয়াড়, রমন লাম্বা, ফিলিপ হিউজ, ইফতেখার আহমেদ, তারা কিন্তু আসলে এক একজন স্টার। আমার গায়ের লোম শিরে উঠছে। তাদের খেলাগুলো আমরা এত এনজয় করতাম, কিন্তু আসলে দুর্ঘটনাবশত কারণে এই খেলতে যে তাদের ভাগ্যের কি নির্মম পরিহাস, তারা কিন্তু আমাদের মাঝে আর নেই। আমি একটু বলতে চাই, রমন লাম্বা তিনি কিন্তু আমাদের দেশেই একটি ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন 1998 সালের 20 ফেব্রুয়ারি। তো সেখানে তিনি দুর্ঘটনাবশত একটি বলের আঘাতে, অর্থাৎ ক্রিকেট বল যখন তিনি ফিল্ডিং করতেছিলেন আমার যতটুকু মনে পড়ে, এবং তখন কিন্তু তার বলটি তার কান বরাবর আঘাত লাগে এবং সেখান থেকে তিনি কিছুক্ষণের জন্য জ্ঞান হারিয়ে ফেলেন। অবশেষে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হলে 3 দিন পর তিনি কিন্তু চিরনিদ্রায় শায়িত হন। তো এটাও কিন্তু আঘাতের কারণে হয়েছিল। পাশাপাশি ফিলিপ হিউজ তিনিও কিন্তু ব্যাটিং করতে যে একটি বাউন্সারের বল তার কান বরাবর আঘাত হানে এবং তার যে কানের পেছনে মস্তিষ্কের ভেতরে যে ভার্টিব্রাল আর্টারি সেটি আলটিমেটলি রাপচার হয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে সে কিন্তু মারা যান। একইভাবে যে ইফতেখার আহমেদ, তিনি একজন পাকিস্তানের ক্রিকেটার, তিনিও কিন্তু একটি বাউন্সারের বল খেলতে যে তার কানের নিচে আঘাত হানে, আলটিমেটলি তিনিও কিন্তু মৃত্যুশয্যায় শায়িত হন। তো এগুলো কিন্তু আমাদেরকে খুব পীড়া দেয়, আমাদের হৃদয়টাকে কাঁপিয়ে দেয়। এটা আমরা কোনোভাবে মেনে নিতে পারি না। তো এই জায়গাটিতেই কিন্তু আমার আলোচনা যে আমরা যদি আরেকটু সেফটি মেজার নিতে পারি, আমরা যদি হেলমেটটা আরও প্রোটেক্টিভ করতে পারি, স্পেশালি ইয়ার প্রোটেক্টর যদি আমার হেলমেটের সাথে থাকে, তাহলে কিন্তু আমরা চাইলেই এই অপমৃত্যুটাকে রোধ করতে পারি। হান্নান ভাই, এটা আপনি একদম রাইটলি পয়েন্টেড আউট করেছেন যে সেফটির ব্যাপারটা এনশিওর করা। আপনি দেখবেন যে রমন লাম্বার যে ইনসিডেন্টটা, সেটা তো বাংলাদেশে আমাদের ঢাকা স্টেডিয়ামে, এটা ঘটনাটা আমি একটু শেয়ার করতে পারি। ডেফিনেটলি। আপনি কি ম্যাচটাতে ছিলেন? আমি ম্যাচে খেলিনি, কিন্তু আমি ম্যাচটা দেখেছিলাম। ওয়াও, তাহলে আপনার বাস্তব সাক্ষী ওই দিনটা, রাইট। সো আমাদের ঢাকা স্টেডিয়ামে যখন খেলাটা হচ্ছিল, রমন লাম্বার নর্মালি শর্ট মিড উইকেটে ফিল্ডিং করছিল। আচ্ছা। সেখান থেকে হঠাৎ করে জেমবাই, একজন আমাদের ন্যাশনাল বোলার ছিলেন, লেফট আর্ম স্পিনার, উনি খুব স্লো বল করতেন। তো উনি বোলিং করছিলেন, ব্যাটিংয়ে ছিলেন মেহরাব হোসেন অপি এবং উইকেট কিপিংয়ে ছিলেন খালেদ মাসুদ পাইলট ভাই ছিলেন। তো রমন লাম্বাকে বললো 2 বলের জন্য তুমি একটু সামনে আসো। তো রমন লাম্বা বললো আচ্ছা ঠিক আছে আসছি। তখন পাইলটে বললো হেলমেটটা নিয়ে নাও। তো বললো না, হেলমেট লাগবে না, 2 বলের জন্য অসুবিধা নেই। জাস্ট সিলি মিডন আমরা যেটা বলি, ফরওয়ার্ড শর্ট লেগ, সেখানে এসে 2 বলের জন্যই দাঁড়ানোর জন্য উদ্দেশ্যে আসা, হেলমেট আনবে আবার বাইরে থেকে, এই জন্য আর নেয়নি। তো সেখানে প্রোটেকশনের ব্যাপারটা ওইভাবে চিন্তা করেনি, যার কারণে এসে দাঁড়ালো। জেমবাই যেটা বললাম একটু আস্তে বল করতো, একটু শর্ট অফ লেন্থ বল, ওপি ভাই ওটা শর্ট বল যে পুল করেছে, পুলটা একদম রমন লাম্বার মাথার পেছনের দিকে, কানের পেছনের দিকে লেগেছিল। আচ্ছা। তো লাগার পরে এই বলটা লেগে আবার উপরের দিকে ওঠে, পাইলট বেশ এটা ক্যাচও ধরেছে, যেটা আউটও হয়েছিল। বাট ঘটনাটা আমি এই জন্য বললাম, আপনি যে সেফটির ব্যাপারটা বললেন, জাস্ট ওই 2 বলের জন্য ও যদি একটু সতর্ক থাকতো তাহলে হয়তো এভাবে ঘটনাটা নাও ঘটতে পারতো। হিউজের ক্ষেত্রে যেটা হয়েছে, আপনি হেলমেট যে আরেকটু প্রোটেকশনটা আরেকটু কীভাবে আপগ্রেড করা যায়, হিউজ যখন ব্যাটিং করছিল তখন আমাদের, এখন যারা ক্রিকেট খেলা দেখে আপনি দেখবেন হেলমেটের পেছনে একটা প্রোটেকশন রয়েছে, এই প্রোটেকশনটা আমাদের সময় ছিল না। হিউজ যখন ব্যাটিং করছিল তখনও কিন্তু ছিল না। হিউজের যখন বাউন্সার খেলে তখন বলটা এসে যখন পিছনের দিকে লাগে, কানের ঠিক পেছনের দিকে, এই দিকে নর্মালি আমাদের প্রোটেকশন থাকে না, আমাদের কানের সামনে প্রোটেকশনটা থাকে, কিন্তু পিছনের দিকে প্রোটেকশন থাকে না। হিউজের এই ইনসিডেন্টের পরে হেলমেট কোম্পানিগুলো এটা নিয়ে আবার স্টাডি করে, এক্স্যাক্টলি, তারপরে এটা নিয়ে কাজ করে নতুন একটা প্রোটেকশন তৈরি করে, যে প্রোটেকশনটা এখন আমাদের ঘাড় পর্যন্ত কভার করে। আচ্ছা। তো ওই সেফটি বিষয়টা চিন্তা করেই কিন্তু এভাবে আধুনিক ক্রিকেটের সঙ্গে আরও নতুন নতুন সেফটি কীভাবে এনশিওর করা যায়। স্পেশালি আপনি যেটা বললেন, আমাদের হাতে বল লাগলে, পায়ে বল লাগলে হয়তো ফ্র্যাকচার হবে, ভেঙে যাবে, আবার সেটা ঠিক হয়ে যাবে, বাট এই পোর্শনটা
যেটা Head নাক neck. কান খোলা আপনি Head যে neck বলছেন, region টা। এই হেড জীবনটা হারিয়ে যেতে পজিশনটা পারে। জীবনটা হারিয়ে যেতে পারে। এক্স্যাক্টলি। আমার মনে হয় যে আজকের এই শোটার মাধ্যমে যদি কর্তৃপক্ষ এই বিষয়টি নিয়ে হেলমেট কোম্পানি বা আদার্স যারা প্রোটেক্টর বা প্রোটেকশন নিয়ে কাজ করে খেলোয়াড়দের, তারা নিশ্চয়ই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। ডক্টর মার্জান। নিশ্চয়ই স্যার। স্যার, পূর্বে কিন্তু আমরা কানের আরেকটি সমস্যা নিয়ে আলোচনা করেছিলাম যে কান পাকা রোগ। সেখানেও কিন্তু স্যার কানের পর্দা ছিদ্র হয়। তো স্যার, আসলে সেই কানের পর্দা ছিদ্র আর আঘাতজনিত কারণে যে কানের পর্দাটা ফাটছে, এই দুটার মধ্যে আসলে পার্থক্য কি, এবং আলটিমেটলি আর কি কি উপসর্গ নিয়ে রোগীরা আসে কানের? ডেফিনেটলি, এটা খুবই ভালো একটি প্রশ্ন করেছো। আঘাতের ফলে যদি কোনো পর্দা ফেটে যায় তাহলে এটা হচ্ছে ইরেগুলার শেপ, মার্জিনটা ইরেগুলার থাকবে। অর্থাৎ কোথায় আঘাত লাগবে এটা তার প্ল্যানিং করে হবে না। যেখানে লাগবে সেই জায়গা চৌচির হয়ে গেল, অর্থাৎ মানে ফেটে গেল। হ্যাঁ, এটা একটা ইরেগুলার মার্জিন বলা হয় মেডিকেলের ভাষায়। ইরেগুলার, কোনো রেগুলার কোনো শেপ না। আর যাদের ইনফেকশন পরবর্তী কানের পর্দা ছিদ্র হয় সেটার একটা সুনির্দিষ্ট শেপ আছে, যেটাকে আমরা বলছি সেন্ট্রাল পারফোরেশন অথবা মার্জিনাল পারফোরেশন। একদম ক্লিয়ার কাট একটা গোল বৃত্তের মতন একটা ফোঁটা হয়, ঠিক আছে, যেটার নাম আমরা বলছি ইনফেকশনজনিত সেন্ট্রাল পারফোরেশন অথবা মার্জিনাল পারফোরেশন। অর্থাৎ আঘাতের ফলে যে ফোঁটাটা হচ্ছে সেটার কোনো সাইজ শেপের কোনো ঠিক নেই। এটা যে কোনো জায়গায় ফেটে যেতে পারে, পুরো পর্দার যে কোনো অংশ। এবং যেটা ইনফেকশনের ফলে পরে এটা সুনির্দিষ্ট একটি শেপ থাকে, গোলাকৃতির সাধারণত হয়ে থাকে, যেটাকে আমরা বলছি সেন্ট্রাল পারফোরেশন। আবার কখনো কখনো মার্জিনাল পারফোরেশন হয়ে থাকে। অর্থাৎ আমরা একটি ইয়ার ড্রামের চেহারা দেখে বুঝতে পারি যে এটি ইনফেকশনের কারণে পর্দা ফোঁটা নাকি আঘাতজনিত পর্দা ফোঁটা। আরও একটি প্রশ্ন তুমি করলে যে এটা মানে উপসর্গ কী। তো পর্দা যদি ছিদ্র হয়ে যায় আঘাতের ফলে, সেটার তো একটি হিস্ট্রি থাকবে যে আমি আঘাত পেয়েছিলাম। আমাদের কাছে রোগীরা এসে কিন্তু স্বীকার করে যে স্যার আঘাত পেয়েছি। তবে এখানে একটি বিষয়, তো সাধারণত এই আঘাতগুলো কিন্তু আসলে রাগ অভিমান থেকে হয়ে থাকে। যে আমরা হরহামেশা যারা একটু রাগী মানুষ, আমি যদি একটু বলি নিজেও ছেলে মানুষ বা পুরুষদের মধ্যে, তো রাগটা যদি স্ত্রীর সাথেও হয়, সেক্ষেত্রে আমি যদি রাগটাকে সংবরণ করতে না পারি, আমি হয়তোবা তার কান বরাবর আঘাত দিলাম। তো এরকম কিছু ঘটনা কিন্তু প্রায়ই ঘটে। আমার চেম্বারে রোগীরা এসে বলে, বিশেষ করে মায়েরা যারা আছে, বোনেরা আছে, তার হাজব্যান্ডকে নিয়ে আসে। তো কয়েকদিন আগে আমার চেম্বারে একজন আসলো, বললো যে স্যার আমার কানে আমি শুনতে পাচ্ছি না এবং কানটা ধরে আছে, হাটকালি লেগে আছে, যে কথাটা আমি বললাম, এবং মনে হচ্ছে কানের মধ্যে একটা শব্দ, একটা বাড়তি শব্দ অনুভূত হচ্ছে, শো শো করে আওয়াজ, মানে ফ্যান বাজতেছে, ফ্যানটা কানের মধ্যে চলছে, তার মানে সে কানের মধ্যে একটা এক্সট্রা সাউন্ড ফিল করছে। আমি বললাম যে কিভাবে হলো? বললো স্যার আমি ওই টিউবওয়েল থেকে কল চাপতে যেয়ে পড়ে গিয়েছিলাম, তারপর থেকে এই সমস্যা। তখন তো আমি বুঝলাম সে তো তথ্য গোপন করছে। আমি বললাম যে পড়ে যে টিউবওয়েল চেপে পড়ে যে, তো আসলে আপনার হাত পা থেতলে যাওয়ার কথা, তাই না? হাঁটুতে আঘাত পাবে, পায়ে আঘাত পাবে, বড়জোর নাকে আঘাত পাবে, কিন্তু আপনার কানের যে, আমি তো তার আগে কানের পর্দাটা দেখেছি যে ফেটে গেছে। তো তখন তিনি হাইড করলেন। তখন আমি বললাম যে আপনি তো আসলে কোনো একটা কিছু লুকাচ্ছেন, আপনি সত্য কথা বলেন। তখন তার হাজব্যান্ড পাশে বলে যে স্যার আসলে আমার স্ত্রী হয়তো বা লজ্জা বলছে না, সত্য কথা বলতে আমি খুবই দুঃখিত স্যার, এটার জন্য আমি রাত্রে ঘুমাতে পারিনি, আমাদের মধ্যে একটু কথা কাটাকাটি হয়েছিল, আমি একটা পর্যায়ে ওর কানে একটু আঘাত করেছিলাম, আমি বুঝতে পারিনি যে এরকম ঘটনা ঘটবে। তো এরকম একটা ঘটনা ঘটেছিল গত পরশুদিন রাত্রেবেলা। তা আমি তখন নিশ্চিত হলাম যে এটি তার আঘাতজনিত একটি কানের পর্দা। আমি দেখলাম পর্দাটা ফেটে চৌচির হয়ে গিয়েছে। আমি তাকে আশ্বস্ত করলাম আপনি কোনো ভয় পায়েন না, যেহেতু আপনি ইমিডিয়েটলি আমার কাছে এসেছেন, সেক্ষেত্রে আপনার সমাধান আছে। মনে রাখবে ডক্টর মার্জান এবং প্রিয় দর্শক, আঘাতজনিত যে ফোঁটাটা যদি তাৎক্ষণিকভাবে আমরা ট্রিটমেন্ট করি, তাহলে সাধারণত 4 থেকে 6 সপ্তাহের মধ্যে এই ফোঁটাটা আবার বন্ধ হয়ে যায়। এখানে কনজারভেটিভ ট্রিটমেন্টই ভালো হয়ে যাচ্ছে। যদি কোনো কারণে এই যে ফোঁটা জায়গা বা ফাটা জায়গা দিয়ে যদি কোনো অর্গানিজম ঢুকে যায়, তার যদি ব্যাড লাক হয়, তখন তার একটি সেকেন্ডারি ইনফেকশন হয়ে গেল, অর্থাৎ ট্রমাটিক পারফোরেশন ফলোড বাই যদি কোনো ইনফেকশন হয়, সেক্ষেত্রে কিন্তু সেই পর্দার জোড়া নেবে না, তখন সেটি ক্রনিক অটাইটিস মিডিয়ায় রূপদান করে যাবে। অর্থাৎ ইনফেকশনের যে সিমটম, তখন সেটি দেখা যাবে। তখন সেই সিমটমগুলো কি কি? কান দিয়ে তখন কিছুদিন পর পুষ্পানি ঝরা শুরু হবে, কানের মধ্যে চুলকানো শুরু হয়ে যাবে, কারণ ওখানে ফাঙ্গাস গ্রো করতে পারে, ব্যাকটেরিয়া গ্রো করতে পারে, যে কোনো ফরেন বডি যদি কানের মধ্যে থাকে, কান চুলকাবে, পিলপিল করবে, কান দিয়ে পুষ্পানি ঝরবে, শ্রবণ ক্ষমতা দিন দিন কমতে থাকবে, সে কিছু শুনবে না,
তো এই সিমটমগুলো তখন নিয়ে আসবে এবং অনেক ক্ষেত্রে টিনিটাস ডেভেলপ হয়ে যায়। কারণ কানের পর্দায় আঘাত পরবর্তী কিন্তু যে কানের পেছনে যে হাড়গুলো আমি একটু আগে দেখালাম ম্যালিয়াস ইনকাসিটিভিস, সেগুলো কিন্তু সরে যেতে পারে, নড়ে যেতে পারে, ফ্র্যাকচার হয়ে যেতে পারে, অন্তঃকর্ণে আঘাত আনতে পারে এবং সেখান থেকে কিন্তু টিনিটাস বা এই যে অস্বাভাবিক যে শব্দ সেটা উৎপন্ন হতে পারে। অর্থাৎ যে সিমটমগুলোর কথা তুমি বললে, যে সিমটমের মধ্যে হচ্ছে যে যদি আঘাতজনিত হয় রক্তক্ষরণ হতে পারে, ব্লিডিং হতে পারে, যে একটু আগে আমি দেখালাম লালচে হয়ে গিয়েছে বা কোথাও থেতলে গিয়েছে, ল্যাসেরেটেড ইনজুরি হয়েছে, সেখান থেকে ব্লিডিং হতে পারে। তো এভাবে করে ট্রমাটিক পারফোরেশন হতে পারে। আরও একটা ঘটনা বলি, অ্যাক্সিডেন্টাল ইনজুরি। যেমন একজন কটন বাড দিয়ে কিছুদিন আগে চুলকাচ্ছিল, সে বলল যে স্যার আমি কটন বাড দিয়ে কান চুলকাচ্ছি, আমার মেয়ে খেলার ছলে আমার কাছে যখন আসলো তখন ওর গায়ের আঘাতে এই কটন বাডটা সরাসরি আমার কানের ভিতরে ঢুকে গেল, আমার তো পর্দা ফুটা হয়ে গেল এবং সেখানে কিন্তু সে রক্তক্ষরণ নিয়ে আমার কাছে চেম্বারে এসেছিল। এভাবে করে বিভিন্নভাবে কিন্তু কানের পর্দা ইনজুরি হতে পারে এবং এক একটা ধরনের ক্ষেত্রে এক একটা সিমটম দেখা দেয়। স্যার, রাগের পাশাপাশি বন্ধুরা অনেক সময় মজা করেও কিন্তু এই যে কানের মধ্যে কিন্তু দেখা যায় থাপ্পড় মেরে বসে। তো আমার মনে হয় আসলে আজকের আলোচনা দেখে সবাই একটু সচেতন হবার চেষ্টা করবে যাতে ছোট্ট একটা ভুলের জন্য বড় একটা ক্ষতি না হয়ে যায়। দেখুন হানান ভাই, এটা তো সবাই জানে, সৃষ্টিকর্তা বলেছেন যে তোমার যদি কোথাও কোনো কারোর প্রতি রাগ হয়, আঘাত কখনোই মুখের উপর করা যাবে না। এবং এটা যদি আমি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখি, এটা কিন্তু অনেক বড় পাপের কাজ, তাই না? আর তার সাথে যদি এরকম কানের মতন একটি সেন্সিটিভ জায়গায় আপনি আঘাত করেন, তাহলে তো সেই মানুষটির সারা জীবনে কিন্তু শ্রবণ ক্ষমতা হারিয়ে যেতে পারে এবং আপনি তখন সারা জীবন কিন্তু অনুশোচনা এবং অপরাধ বোধের মধ্য দিয়ে আপনি নিজেও কিন্তু একজন মানসিক রোগী হয়ে যেতে পারেন, যা আপনার কারণে তার কানের পর্দাটাই নষ্ট হয়ে গেছে, সে শ্রবণ হারিয়ে ফেলেছে। আমার মনে হয় যে মানুষের সচেতন হওয়া উচিত, আরও বেশি সংযত হওয়া উচিত। নিশ্চয়ই স্যার। আচ্ছা, কানে আপনি যে ড্যামেজগুলো বললেন, আমরা যেটা বুঝলাম যে অনেক সময় ফুটো হয়ে যায়, অনেক সময় বিভিন্ন ইনজুরি হয়, যেটা ফ্র্যাকচার বা ওই যে রক্ত জমে যাওয়ার যে বিষয়টা, এটা সমাধানটা কিভাবে করা যেতে পারে? স্বাভাবিকভাবে আপনার কাছে যেতে হবে, মানে ট্রিটমেন্টের মাধ্যমে, প্রসেসের মাধ্যমে যেতে হবে, বাট প্রাথমিক একটা আইডিয়া যে কিভাবে এটা করা হয় বা কীভাবে করলে এটা সমাধানটা খুব তাড়াতাড়ি করা যায় বা দ্রুত করা যায়। স্পেশালি আমি স্পোর্টসম্যানদের ক্ষেত্রে স্বাভাবিকভাবে তারা আবার মাঠে ফিরে আসতে চায়, তাদের এই একটা তাড়াহুড়া থাকে, অস্থিরতা থাকে। সো প্রপার ট্রিটমেন্ট দরকার, সময়ও দরকার, আমি সবাই বুঝি। তারপরও এটা একটা জানার আগ্রহ যে আসলে আমি শিওর যে এই প্রোগ্রামের মাধ্যমে সাধারণ মানুষও কিছুটা জানতে পারবে, স্পোর্টসম্যান যারা দেখবে তারাও কিছুটা গাইডলাইন পাবে। হানান ভাই, আপনি নিশ্চয়ই এটাই জানতে চেয়েছিলেন যে যদি কানের পর্দা ছিঁড়ে যায়, ফেটে যায় বা ছিদ্র হয়ে যায় ইনফেকশন পরবর্তী, সেটাকে কিভাবে দ্রুত ঠিক করা যায়। আর সেটা নিয়ে কিন্তু আমার একটি ডকুমেন্টারি রয়েছে, যেটার নাম হচ্ছে পেশেন্টস ফলো আপ ইন হাউস। যে কথাটি ডক্টর মারজান শুরুতে বলেছিল যে ফুটবল খেলতে যে আঘাত পেয়ে তার কানের পর্দাটি ফেটে যায় এবং চিকিৎসা সঠিক সময় না করার ফলে সেখান থেকে ইনফেকশন হয়ে ক্রনিক অটাইটিস মিডিয়া ডেভেলপ করে। আমার সেই সম্মানিত পেশেন্টের আমরা একটি ট্রিটমেন্ট করে তাকে পরিপূর্ণভাবে সুস্থ করেছি। কিভাবে সে কামব্যাক করলো সেই গল্পটাই তুলে ধরবো পেশেন্টস ফলো আপ ইন হাউস আয়োজন থেকে। তার ফুটবলের আঘাতে তার কানের পর্দাটাই ফেটে গিয়েছে। কোন কানে আঘাতটা পেয়েছিলে? আমি বাম কানে আঘাতটা পেয়েছি। আচ্ছা, এই যে ওমর হচ্ছে বাম কানে আঘাতটা পেয়েছিল কতদিন আগে? প্রায় 6-7 মাস হবে। কিভাবে একটু আঘাতটা লাগলো তুমি কি একটু বলতে পারবা? ছুটি ছিল, ঈদের ছুটি। ওই সময় আমি পাড়া মহল্লার একটা খেলা আছে না ঈদের ছুটিতে গেলে, ওই সময় আমি পাড়া মহল্লার একটা খেলাতে আর কি অংশগ্রহণ করি। আমার কানে এমন জোরে আঘাত খায় বলটা, ফুটবলটা, যার ফলে আমার কানটা আস্তে জিরজির করে অফ হয়ে যায়। মনে করছি যে বন্ধ হয়ে গেছে, 1 সপ্তাহ 2 সপ্তাহ পর আবার খুলে যাবে, কিন্তু আর খুলে নাই। এই যে স্পষ্ট দেখা যাচ্ছে তার কানের পর্দার বিশাল বড় একটি ছিদ্র। যদিও সে আঘাত পেয়েছে, কিন্তু আলটিমেটলি কিন্তু এখানে একটি সেকেন্ডারি ইনফেকশন হয়ে সেন্ট্রাল পারফোরেশন খেয়াল করা যাচ্ছে। অস্থিগুলো কিন্তু দেখা যাচ্ছে, ম্যালিয়াস এবং ইনকাস দেখা যাচ্ছে। এই পর্যায়ে তার ভালো কানটি একটু দেখে দিচ্ছি। চমৎকার ভাবে পর্দাটি দেখা যাচ্ছে, পুরো পর্দায় কোথাও কোনো ছিদ্র নেই। ঠিক 6 মাস আগে তার বাম কানের পর্দাটাও কিন্তু ঠিক এরকমই ছিল। এখন আমাদের টার্গেট হচ্ছে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এটাকে রিপেয়ার করা এবং যথারীতি নাহিদ অপারেশনটি করাতে সম্মতি জ্ঞাপন করলেন এবং আমরা গত 2023 সালের ডিসেম্বর মাসের 13 তারিখে আমরা তার কানের পর্দা প্রতিস্থাপন করি। পাশাপাশি তার হাড়ের ভিতরে একটি ইনফেকশন ছিল বলে আমরা কর্টিক্যাল মাস্টারেক্টমি করি। এই হচ্ছে আমার সম্মানিত পেশেন্ট মোহাম্মদ ওমর ফারুক নাহিদ। নাহিদ, আমরা অপারেশনটি সফলভাবে সম্পন্ন করি গত 2023 সালের ডিসেম্বর মাসের 13 তারিখে। ঠিক আছে, আমরা শুরুতেই তোমার কানের পর্দাটা দেখাতে চাচ্ছি যে অপারেশনের আগে কি ছিল এবং অপারেশনের পরে কি অবস্থা হয়েছে। এই ছিল তার অপারেশনের আগের চিত্র, যেখানে বিশাল বড় একটি ছিদ্র খেয়াল করা যাচ্ছে এবং আমরা তার অপারেশন করে যখন পর্দাটি প্রতিস্থাপন করি তখন তার চিত্রটি হচ্ছে এইটা। এই অপারেশনটি আমরা
সম্পন্ন করি এবং সম্পন্ন করার পর পর্দাটি খুব সুন্দরভাবে এখানে সেট হয়ে যায় এবং নতুন একটি পর্দা আলটিমেটলি তৈরি হয়। জি স্যার, আল্লাহর অশেষ রহমতে এবং আপনার উসিলায় এরকম একটা নতুন পর্দা ফিরে পেয়েছি। এটার জন্য আপনাকে স্যার অসংখ্য ধন্যবাদ এবং সৃষ্টিকর্তাকে অসংখ্য ধন্যবাদ। যার আমার এই রোগটা যে সেরে তুলছেন, এটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আচ্ছা আচ্ছা, সো ভিউয়ার্স, অনেকেরই প্রশ্ন থাকে যে এটা কিভাবে লাগানো হলো। তো দেখুন, এটা লাগাতে যে কিন্তু আমরা তো তার কান মানে পুরোপুরি কাটতে হয়নি, কানের জায়গা আছে। আমরা মূলত এখানে চিকন একটি লাইন তৈরি করেছিলাম, যেটা কিন্তু এখন আর দেখাও যাচ্ছে না। অনেকেই আমার কাছে এসে বলে যে স্যার, কানের পর্দা প্রতিস্থাপন করবেন, কান কাটবেন, তো কানের কোনো সৌন্দর্যের কোনো ঘাটতি হবে কিনা, বা কানে এখানে কোনো কাটা দাগ বা কোনো স্পট থাকবে কিনা, বোঝা যাবে কিনা। এই জায়গাটিতে একটা ছোট্ট ইনসিশন দিয়ে ভিতরে ঢুকে গিয়েছিলাম। এরপর পুরো প্রসেসটা আমরা করেছিলাম মাইক্রোস্কোপ দিয়ে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, মালিয়া সিটি স্পেশালাইজড হসপিটাল আমি ক্রোনোজাইসের মাইক্রোস্কোপটি ব্যবহার করি, যেটি নাম্বার 1 মাইক্রোস্কোপ, এবং এটি ফুল এইচডি ক্যামেরা। অত্যন্ত সূক্ষ্মভাবে আমরা কাজটি করতে পারি। তো আমরা যে পোস্টারাল ইনসিশন দিয়েছিলাম, ইনসিশন দিয়ে আমরা এই পর্যন্ত চলে এসেছিলাম। আমরা এই জায়গাটাকে শেপ করেছিলাম, মনে আছে ওমর? জি স্যার। তো সেই শেপ করা জায়গাটা এখন চুল গজিয়ে গেছে, এখন আর কোনো কিছু বোঝা যাচ্ছে না। তো আমরা মূলত এখান থেকে একটি গ্রাফট নিয়েছিলাম, যে গ্রাফটের নাম হচ্ছে টেম্পোরালিস ফাসা গ্রাফট। এই গ্রাফটটাকে প্রসেস করার পর পরবর্তীতে আমরা কানের যে ছিদ্রটি, এই রিং তৈরি করার মাধ্যমে আমরা মার্জিন ফ্রেশনিং করি। অর্থাৎ আমরা যদি দুটো মার্জিন দেখি, এটা হচ্ছে তার ডেড মার্জিন, এটা হচ্ছে তার লাইভ মার্জিন। অর্থাৎ এই মার্জিনে যে কোষটা থাকে, সেই কোষ হচ্ছে জীবিত কোষ। এখান থেকে আবার নতুন করে কোষ তৈরি হওয়ার সক্ষমতা আছে পর্দার, যে কারণে আলটিমেটলি আমরা যে তলদেশে যে গ্রাফটা প্লেস করেছিলাম এই ফুটার নিচে, সেই গ্রাফটির উপর দিয়ে নতুন করে কোষ গজিয়ে বর্তমানে এই চিত্র তৈরি হয়েছে। অর্থাৎ এখানে আর কোনো লিক নেই, এখানে চকচকে ঝকঝকে একটি পর্দা দেখা যাচ্ছে, ইভেন কোনো লাইটটাও দেখা যাচ্ছে। এটা ইন্ডিকেট করছে সার্জারিটা শতভাগ সফল হয়েছে। অর্থাৎ এখানে যে সংশয় এবং ভয় থাকে সাধারণ জনগণের, আমি সেই ভয় এবং সংশয়টা দূর করতে চাই এরকম একটি সফল সার্জারি দেখানোর মাধ্যমে। আমি আশা করছি যে আপনারা এই যে খেলাধুলার ক্ষেত্রে বা বিভিন্ন সময় আঘাতের ফলে যে কানের পর্দা ছিঁড়ে যায়, রাপচার হয়ে যায়, এই বিষয়ে আরো বেশি সতর্ক থাকবেন। তো ওমর, জি স্যার। এই যে ঘটনার পর কি খেলাধুলার ক্ষেত্রে সতর্কতা গ্রহণ করতেছো? জি স্যার, সতর্কতা গ্রহণ করতেছি, কিন্তু খেলাধুলা ছাড়ি নাই স্যার। খেলাধুলা ছাড়া নাই না? ছাড়ি নাই না। আসলে যে খেলতে পছন্দ করে সে কিভাবে বা খেলাধুলা ছাড়বে? তবে সতর্কতা অবশ্যই গ্রহণ করতে হবে। আসুন আমরা সতর্ক হই, সচেতন হই, কারণ এই সচেতনতার পর আমাদেরকে মুক্তি দিতে। টেক কেয়ার। মানে আনবিলিভেবল, আমি আসলে চিন্তাই করতে পারিনি অনেস্টলি। যদি আমাকে আপনি যেটা ড্যামেজ যে কানের অবস্থা ছিল, যে ফুটাটা দেখা যাচ্ছিল এত বড়, মানে স্বাভাবিকভাবে কম্পেয়ার করা যাচ্ছিল। আপনি আরেকটা ভালো কানকেও দেখালেন, তখন কম্পেয়ার করার পরে আমি আসলে চিন্তাই করতে পারিনি এইখানে ফুটা, এত বড় ফুটাটা কীভাবে আপনি যেভাবে করলেন, আনবিলিভেবল। সো আমার আসলে ধারণাই ছিল না এই সম্পর্কে, একদমই আমি বুঝতে পারিনি। বাট যেভাবে ট্রিটমেন্টটা হলো, আমি নিশ্চিতভাবেই বলতে পারি যে আসলে ওই ছেলেটাও কিন্তু বুঝতে পারেনি প্রাথমিকভাবে। ওর কথা আমি বুঝলাম যে এটা কিন্তু 2 সপ্তাহ চলে গেছে, মনে করছে নর্মাল হয়ে যাবে। আমাদের কিন্তু নর্মালি আমরা এটাই করি, মানে একটু ব্যথা পেলাম, ঠিক আছে, 1 সপ্তাহ বা 2 সপ্তাহ বা 10 দিন পরে ঠিক হয়ে যাবে। বাট আমি শিওর যে আজকের এটা দেখার পরে আমি এখন ফিল করতেছি যে কোনো অল্প কোনো ইনজুরি হলে অবশ্যই ট্রিটমেন্টের ফলো আপে যাওয়া উচিত। সেটা ভিতরে বড় রকম ড্যামেজও থাকতে পারে, এবং এই ছবি দেখেই সেটা বোঝা যাচ্ছিল। সো আপনাকে স্পেশাল থ্যাঙ্কস যে আসলে এইভাবে জিনিসটাকে ক্লিয়ার করে দেওয়া। আমি শিওর যে আমি যেমন নতুন দেখলাম, আমাদের দর্শকরাও অনেকে এই বিষয়টা একদমই নতুন দেখলো, এবং নতুনভাবে একটা হোপ তৈরি হলো যে এইভাবে ট্রিটমেন্ট করে ফলো আপ করে নিশ্চিতভাবে ভালোভাবে সুস্থভাবে ফিরে আসা যায়, এবং ছোট ইনজুরিও যে বড় আকারে হতে পারে সেটা এখান থেকে বোঝা যাচ্ছে। স্যার, আপনি কানে আঘাতের উদাহরণ হিসেবে সাউন্ড ট্রমা বা শব্দজনিত আঘাতের কথা বলছিলেন। সাধারণত যারা পুলিশ থাকে, আর্মি থাকে বা ডিফেন্সে কাজ করে, তাদের একটা প্রাথমিক ট্রেনিং হিসেবে ফায়ারিং বা শুটিংয়ের একটা পর্ব থাকে। আমরা কিন্তু স্যার অনেককেই পাই যারা আসে যে শুটিংয়ের সময় কানটা বিকট শব্দে তালা লেগে যায় এবং তারা কিছু শুনতে পাচ্ছে না। আপনি তো স্যার এই আঘাতজনিত সমস্যার প্রোটেকশন হিসেবে অনেক কিছু বললেন স্পোর্টসম্যানদের ক্ষেত্রে। তো ডিফেন্সে যারা আছেন তারা আসলে এই সাউন্ড ট্রমার থেকে রক্ষা পেতে কি কি করতে পারে? ডেফিনেটলি ডক্টর মারজান, আমি যেহেতু কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজাবাগ ঢাকায় দীর্ঘদিন ধরে কাজ করছি, তো আমার কাছে কিন্তু এরকম অনেক পুলিশ অফিসাররা আসে যে স্যার, আমি তো কানের মধ্যে ঠিক মতন শুনতে পাচ্ছি না, বা কানের মধ্যে আমার একটা অস্বস্তিকর অনুভূতি তৈরি হয়, মাঝে মধ্যে শব্দ তৈরি হয়, ঢোক গেলার সময় একটি শব্দ হয়, রাত্রেবেলা ঘুমাতে গেলে শব্দ হয়। তো এরকম প্রবলেমের কথা ফেস করে। আমি তখন হিস্ট্রি নেওয়ার চেষ্টা করি যে আপনি কবে থেকে এই জিনিসটা শুনছেন বা ফিল করছেন।
তখন তারা বলে যে আমাদের তো ট্রেনিং হয়, আমাদের ফায়ারিং করতে হয়, তো সেইটা করার পরে দিন রাত্রেবেলা থেকে আমার এই প্রবলেমটা হচ্ছে। তখন আমি ধরে নিলাম যে তার এই সাউন্ড ট্রমার ফলে এই জিনিসটি হচ্ছে। তো আমার পরামর্শ হচ্ছে এই সমস্ত ক্ষেত্রে যে কানটাকে আগে প্রি চেক আপ, অর্থাৎ এই ফায়ারিং করার পূর্বে তার ইয়ার ড্রামটাকে দেখতে হবে। অনেকের আছে যে কানের পর্দাটা ন্যাচারালি একটু বেশি পাতলা, ঠিক আছে, এটা কিন্তু আমরা অটো এন্ডোস্কোপি করে বুঝতে পারি। একটি পর্দার কিন্তু একটা নিজস্ব থিকনেস আছে, তো একটা থিকনেস যদি মেনটেন ঠিক মতো না হয়, সেটার যে ভার বহন করার ক্ষমতা আর একটি পাতলা জিনিসের ভার বহন করার ক্ষমতা ডেফিনেটলি আলাদা। তো আমরা যদি কোনো কারণে দেখে থাকি যে তার পর্দাটা একটু কম্পারেটিভলি বেশি পাতলা হয়ে আছে, থিন হয়ে আছে, বা একটু রিট্রাক্টেড হয়ে আছে বিভিন্ন কারণে তার আগের থেকেই, সেই মানুষটাই কিন্তু মোস্ট ভালনারেবল। অর্থাৎ সবার কিন্তু প্রবলেমটা হচ্ছে না, কারো কারো ক্ষেত্রে হচ্ছে। তো আমি যদি আগেই অ্যাসেস করে নিতে পারি যে কার কানের মধ্যে এই সমস্যাটি রয়েছে, তাকে কিন্তু আমরা প্রয়োজনে বিশেষ উপায় অথবা পারতপক্ষে না করে, বা 5টা ফায়ারিং করার দরকার সে 3টা করুক বা 2টো করুক, এভাবে কিন্তু আমরা একটা অ্যাসেসমেন্ট দিতে পারি তার উপরে ট্রায়াল করে। পাশাপাশি তার যাতে প্রোটেকশনটা আরও বেশি হয়, ঠিক আছে, সেই জিনিসটা আমরা কিন্তু করতে পারি। অর্থাৎ এই ধরনের ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে যে ফায়ারিংয়ে যাওয়ার আগে অবশ্যই তার কানটাকে চেক আপ করে নিতে হবে একজন দক্ষ ইএনটি স্পেশালিস্টকে দিয়ে। আমার ওয়াইফ কিন্তু কটন বাডস ভালোই ইউজ করে, মানে বাসায় যে কটন বাডস মোটামুটি আমার ওয়াইফ রেগুলার ইউজ করে, এবং আমার ছেলেও ঘুমানোর সময় কটন বাডস দিয়ে আলতো করে কানে একটু ইয়ে করে দিতে হয়। তো বিষয়টা হলো কটন বাডস যে আমার ওয়াইফ ইউজ করে, বা এটা কি আসলে কতটুকু ড্যামেজ করে? এটা কিন্তু নর্মালি অনেক আরামের জন্যও করে, বাট এটা ড্যামেজ তো নিশ্চিতভাবে কিছু একটা হতে পারে। তো এটা আসলে কিভাবে দেখা যায়? দেখুন, একটি আঘাতজনিত ট্রমা তো হতেই পারে কটন বাড দিয়ে। তো আমি প্রায় এই সমস্যাগুলোর কিন্তু সম্মুখীন হই এবং ফেস করি আমার রোগীদেরকে নিয়ে। যে 1 সপ্তাহ আগে আমার একজন রোগী এসেছে, স্যার আমার তো শেষ কান। আমি বললাম কেন? যে কানের মধ্যে আটকে গেছে। আমি বললাম যে কি আটকে গেছে? বললো যে কটন বাডের মাথা ভিতরে ঢুকে গেছে, হ্যাঁ, আমি তো আর বের করতে পারছি না। অর্থাৎ সে কটন বাড দিয়ে কানটা চুলকাচ্ছে, এরপর যখন সে বের করছে স্টিকটা বের হয়ে আসছে, কিন্তু তুলাটা অর্থাৎ বাডটা যেটা তুলাটা কানের মধ্যে রয়ে গেছে। এখন এত গভীরে গেছে সে আর হাত দিয়ে ফোরসেপ দিয়ে বের করতে পারছে না, এবং সেই কটনের মধ্যে আছে ফাঙ্গাস থাকতে পারে, ব্যাকটেরিয়া থাকতে পারে। আলটিমেটলি সে যদি সময় মতন আমার কাছে না আসতো, তার কিন্তু সেকেন্ডারি ইনফেকশন হয়ে যেতে পারতো। আবার কটন বাড দেখা যাচ্ছে যে আনহাইজেনিক কন্ডিশনে অনেকে ব্যবহার করে। তো সে ব্যবহার করতে যে যদি ভুলবশত, অসাবধানতাবশত যদি সে পর্দায় আঘাত করে, তাহলে কিন্তু মুহূর্তের মধ্যে পর্দাটা এত পাতলা, এত সেন্সিটিভ যে সেখানে ওই যে একটি তৃতীয় যে পিকচারটা আমি দেখিয়েছিলাম, যে তার ওখানে ল্যাসারেটেড ইনজুরি হতে পারে, অর্থাৎ অ্যাব্রাশন, ঘষার জন্য যে ওখানে তো খুব সেন্সিটিভ। তো আমার কাছে কয়েকদিন আগে একটা রোগী এসেছে ঠিক একই ঘটনা নিয়ে, স্যার আমার কান সহ গলা সহ পুরোটা ব্যথা, আমি টাচ করতে পারছি না। কেন? বলে স্যার আমি তো একটু বদঅভ্যাস আছে, এতদিন কিছু হয় না, কিন্তু হঠাৎ করে গতকাল রাত্রে আমার এই প্রবলেমটা হলো। আমি কিভাবে? বলো যে আমি স্যার চুলকাতে এত চুলকাচ্ছিল, এত আরাম পাচ্ছিলাম যে আরেকটু গভীরে যেই দিছি তখনই আমার ব্যথা শুরু হয়ে গেছে। তা আমি তখন চিন্তা করলাম সে ডিরেক্টলি পর্দাটাকে স্ট্রাইক করেছে, হিট করেছে, আর তখন তার তীব্র ব্যথা অনুভব হয়েছে। তো এটাকে বলছি আমরা অ্যাকুট অটাইটিস মিডিয়া, অর্থাৎ সে তীব্র মাত্রার বা অটাইটিস এক্সটার্না ডেভেলপ করে যাচ্ছে। হ্যাঁ, যে সে এই ঘটনার পরবর্তীতে ওখানে একটি ইনফ্লামেশন হয়েছে, আলটিমেটলি তার চেক আপ করে দেখলাম যে পর্দাটা লাল টকটকে হয়ে আছে। তো এভাবে করে কটন বাড ব্যবহার করে কানের কিন্তু অনেক ক্ষতি করে ফেলতে পারে সাধারণ মানুষ। আমার মনে হয় যে আজকের এই আলোচনা শুনে তারা কিছুটা হলেও এই কটন বাডের যত্র ব্যবহার করা থেকে বিরত থাকবে। হ্যাঁ, না অবশ্যই আমার মনে হয় যে এটা কিন্তু আমাদের সাধারণ মানুষদের খুব আরামের একটা বিষয়, যে কটন বাডস দিয়ে একটু কানে দিয়ে রাখি, নাড়াচাড়া করি। বাট আপনি যেটা এক্সপ্লেন করলেন, আমার মনে হয় খুবই রিস্কি একটা বিষয়, কিন্তু মানে এটা শখ করে যে আনন্দ নিয়ে যে করার যে আরামের বিষয়টা, সেটার থেকে সতর্ক থাকা অবশ্যই জরুরি। আমি নিশ্চিতভাবে আমার ফ্যামিলিতে আমার ওয়াইফকে আমি এই বিষয়টা সতর্ক করে দেবো। হান্নান ভাই, নিঃসন্দেহে আপনি আমাদের দেশের একটি সম্পদ, এবং আপনি যাতে আপনার নাক কান গলার যে কোনো রোগের চিকিৎসা সহজভাবে নিতে পারেন, সেজন্য ম্যালিয়া সিএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেডের পক্ষ থেকে আপনার জন্য রয়েছে একটি গোল্ড মেম্বারশিপ হেলথ। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে এত সুন্দর একটি আলোচনা আমাদেরকে উপহার দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ।
থ্যাংক ইউ ভেরি মাচ ডক্টর মারজান। প্রিয় দর্শক, আমি একটি কথা বলতে চাই যে কান কিন্তু আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্গান। এই কান আছে বলে কিন্তু আমরা শুনছি পৃথিবীর সুন্দর আওয়াজ। অতএব আসুন আমরা কানের প্রতি আরও বেশি যত্নশীল হই, আরও বেশি সতর্ক হই। টেক কেয়ার। হান্নান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত ব্যস্ততার মাঝেও আজকে আমাদেরকে সময় দিয়েছেন। নিশ্চয়ই ভালো থাকবেন। থ্যাংক ইউ। আমি আসলে খুবই ধন্য আজকের এই প্রোগ্রামে আসতে পেরে, এবং ডক্টর বাসুদেব ওনার সঙ্গে আমি যে ডিসকাশনগুলো করলাম এবং যে প্রোগ্রামগুলো দেখলাম, আমার মনে হয় যে খুবই সতর্ক হওয়ার মতো অনেকগুলো ইনফরমেশন আমরা পেয়েছি। নিশ্চয়ই সাধারণ মানুষ উপকৃত হবে, আমরা সবাই উপকৃত হব। ধন্যবাদ। দর্শক, আমাদের আজকের বিষয়টি নিয়ে আমাদের গেস্ট এক্সপার্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য এবং উপদেশ আপনাদেরকে দিয়েছেন, আশা করি অনুসরণ করবেন। তাছাড়াও নাক কান গলার যে কোনো সমস্যা আমাদেরকে জানিয়ে ফোন করতে পারেন 014099778662 এই নম্বরে, অথবা চিঠি পাঠাতে পারেন ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেড, 24/1 শান টাওয়ার, ঢাকা এই ঠিকানায়। দর্শক, নিশ্চয়ই আপনারা সবাই ভালো থাকবেন, নিজেদের যত্ন নেবেন। আগামী পর্বে নাক কান গলার অন্য কোনো সমস্যা এবং তার সমাধান নিয়ে চলে আসবো। টেক কেয়ার।